আজকে আমরা একটা টেক্সট বুকের পাতা ধরে এগোবো অনেকটা গোয়েন্দা গল্পের মতো করে। আর আমাদের তদন্তের বিষয় হলো জরায়ুর ফাইব্রয়েড। চলুন একজন স্ত্রী রোগ বিশেষজ্ঞের চোখ দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করা যাক। তো প্রথম এবং সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো এই যে জরায়ুর ফাইব্রয়েড, এটা আসলে কি জিনিস? চলুন এর উত্তরটা খুঁজে বের করি। দেখুন, এর উত্তর কিন্তু একটা লাইনে দেওয়া সম্ভব না। এটা অনেকটা একটা বড় পাজেলের মতো, যার টুকরোগুলো একটা নামকরা গাইনোকোলজি টেক্সটবুকের পাতায় পাতায় ছড়িয়ে আছে। আমাদের কাজ হলো সেই সূত্রগুলো এক এক করে খুঁজে বের করা আর জোড়া লাগানো। আর আমাদের এই তদন্তের মূল ভিত্তি হল ডিসি দত্তাস টেক্সটবুক অব গাইনোকোলজি। এই ফিল্ডে এই বইটাকে প্রায় বাইবেলের মতনই সম্মান করা হয়। তার মানে আমরা যা কিছু জানব তা সরাসরি বিশেষজ্ঞদের লেখা থেকেই জানব। আচ্ছা, তাহলে আমাদের তদন্তের প্রথম পর্ব। ডাক্তাররা এই ফাইব্রয়েডগুলো ঠিক কিভাবে খুঁজে পান? প্রথম সূত্রটা তারা কোথায় পান? তালিকার একদম শুরুতেই আছে টিভিএস, মানে ট্রান্সভ্যাজাইনাল সোনোগ্রাফি। টেক্সটবুক বলছে ফাইব্রয়েডের মতো শারীরিক অস্বাভাবিকতা খুঁজে বের করতে এই পদ্ধতিটা নাকি খুব সংবেদনশীল। মানে খুব ছোট কোনো সমস্যাও সাধারণত এর চোখে এড়িয়ে যেতে পারে না। এরপরের পদ্ধতিটা হলো এসআইএস। এটা সাধারণ আল্ট্রাসাউন্ডের চেয়ে আরও এক ধাপ এগিয়ে। এখানে জরায়ুর ভেতরে স্যালাইন দেওয়া হয় যাতে ভেতরে ছবিটা একদম ক্রিস্টাল ক্লিয়ার আসে। টেক্সট বুক থেকে সরাসরি একটা লাইন তুলে দেওয়া হয়েছে, দেখুন। সাবমিউকাস ফাইব্রয়েড নির্ণয়ের জন্য সেরা। এই সাবমিউকাস ফাইব্রয়েডগুলো জরায়ুর একদম ভেতরের লাইনিংয়ের নিচে থাকে, তাই এদেরকে পরিষ্কারভাবে দেখার জন্য এই বিশেষ পদ্ধতির দরকার হয়। এইখানে কিন্তু একটা মজার তুলনামূলক আলোচনা আছে। দেখুন, আল্ট্রাসাউন্ড যেখানে খুব সংবেদনশীল, মানে সমস্যাটা ধরতে পারে, সেখানে টেক্সটবুক বলছে এমআরআই হল আরও সঠিক বা মোর অ্যাকুরেট। তার মানে এমআরআই আমাদের একটা অনেক বেশি বিস্তারিত আর নিশ্চিত ছবি দেয় যে সমস্যাটা ঠিক কী এবং কতটা গভীর। আর তারপর আছে হিস্টেরোস্কোপি। এটাকে একটা ছোট গোয়েন্দা ক্যামেরার মতো ভাবতে পারেন, যা সোজা জরায়ুর ভেতরে ঢুকে ভেতরের সবকিছু সরাসরি দেখায়। আর সবচেয়ে দারুণ ব্যাপার হলো এটা শুধু সমস্যা খুঁজে বেরই করে না, কিছু কিছু ক্ষেত্রে সঙ্গে সঙ্গেই সেটাকে সারিয়ে তুলতেও পারে। বেশ, ফাইব্রয়েড খোঁজার পদ্ধতিগুলো তো জানা গেল। এবার চলুন এই সূত্রগুলো জোড়া লাগিয়ে দেখি এই ফাইব্রয়েডগুলো আসলে শরীরে আর কি সমস্যা তৈরি করতে পারে। তো ফাইব্রয়েড তো খুঁজে পাওয়া গেল, কিন্তু টেক্সটবুক অনুযায়ী এটার সাথে আর কি সমস্যা জড়িয়ে থাকতে পারে? টেক্সটবুক বলছে ফাইব্রয়েডের কারণে বেশ কিছু গুরুতর সমস্যা হতে পারে, যেমন অস্বাভাবিক রক্তপাত, সন্তান ধারণে বাধা, যা অনেক সময় বন্ধ্যাত্বের কারণ হতে পারে, এমনকি বারবার গর্ভপাতের মতো ঘটনাও ঘটতে পারে। বুঝতেই পারছেন, এগুলো কিন্তু সামান্য কোনো বিষয় নয়। সমস্যাটা যখন এত জটিল, তখন নিশ্চয়ই এর সমাধানের পথও আছে। চলুন দেখি টেক্সটবুক চিকিৎসার জন্য কি পরিকল্পনার কথা বলছে। চিকিৎসার জন্য বেশ কয়েকটা পথের কথা বইটাতে বলা আছে, যেমন ইউটেরাইন আর্টারি এম্বোলাইজেশন বা ইউএই, যেখানে ফাইব্রয়েডের রক্ত সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। আছে মায়োম্যাক্টমি, মানে সরাসরি সার্জারির মাধ্যমে ফাইব্রয়েডটা বাদ দেওয়া। হিস্টেরোস্কোপিক রিসেকশন, যেটা একটা আধুনিক আর কম কাটাছেড়ার পদ্ধতি। আর কিছু ওষুধও আছে, যেমন প্রোজেস্টিন অনলি পিল। ইউএই পদ্ধতিটা নিয়ে আরেকটু বলি। এটা একটা খুব টার্গেটেড অ্যাপ্রোচ। টেক্সটবুক বলছে এটা বিশেষ করে সেই সব ফাইব্রয়েডের জন্য খুব কার্যকর যেগুলো অস্বাভাবিক রক্তপাতের কারণ হয়ে দাঁড়ায়। তবে হ্যাঁ, সার্জারির মাধ্যমে ফাইব্রয়েড বাদ দেওয়ার যে পদ্ধতি, অর্থাৎ মায়োমেক্টমি, সেটার ক্ষেত্রে টেক্সটবুক আমাদের একটা কথা মনে করিয়ে দেয়। যে কোনো চিকিৎসারই কিছু ভালো দিকের পাশাপাশি কিছু সম্ভাব্য ঝুঁকিও থাকে। এই স্লাইডে যে তালিকাটা দেখছেন, এটা সরাসরি টেক্সটবুক থেকে নেওয়া। মায়োমেক্টমি সার্জারির সম্ভাব্য জটিলতার তালিকা, রক্তক্ষরণ থেকে শুরু করে আশেপাশের অঙ্গে আঘাত লাগা, এমনকি ফাইব্রয়েড আবার ফিরে আসার ঝুঁকিও থাকে। মানে এটা পরিষ্কার যে এই সিদ্ধান্তগুলো খুবই ভেবেচিন্তে নিতে হয়। আমাদের তদন্ত প্রায় শেষের পথে। আমরা অনেকগুলো সূত্র জোগাড় করেছি। এবার সময় হয়েছে সবগুলোকে একসাথে মিলিয়ে একটা সম্পূর্ণ ছবি তৈরি করার। তাহলে সব মিলিয়ে আমরা কি বুঝলাম? এই টেক্সটবুক আমাদের দেখালো যে ফাইব্রয়েড আসলে একটা বেশ জটিল বিষয়। এটাকে অনেক দিক থেকে দেখতে হয়, কিভাবে এটা ধরা পড়ে, এটা ফার্টিলিটির ওপর কী প্রভাব ফেলে, আর এর চিকিৎসার জন্য যে কত রকমের পথ আছে, যার প্রত্যেকটারই আবার নিজস্ব সুবিধা আর ঝুঁকি রয়েছে। শেষে একটা প্রশ্ন রেখে যাই, ফাইব্রয়েড যে স্বাস্থ্যের ওপর এত দিক থেকে প্রভাব ফেলতে পারে, এই বিষয়টা জানা থাকলে সেটা কি ডাক্তারদের সাথে আমাদের আলোচনাকে আরও কার্যকর আর খোলামেলা করে তুলতে পারে না? ভেবে দেখুন তো।